নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুমন্ত চ্যাটার্জিকে। স্যার নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকের দিনে দেখতে পাচ্ছি যে আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের মুখে শুনতে পাই আমার না হার্টের এত % ব্লক হয়ে গেছে। তো এই যে হার্ট ব্লকেজের যে সংখ্যা যেটা বাড়ছে, যেটা কোনো বয়স মানে না, এই হার্ট ব্লকটা কি? এটা সত্যি ঘটনা, যেটা আগে আমরা আমাদের আগের জেনারেশনে দেখতাম যে মোটামুটি 60, 65, 70 এটাই হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক এইগুলোতেই আমরা দেখতে পেতাম। এখন কিন্তু আমরা প্রায় 2 ডিকেডস আর্লিয়ার জিনিসটা দেখতে পাচ্ছি। 40s একটা মানুষের বয়স 40, 42, 45, ইভেন 38, 37, 35 এই বয়সেও কিন্তু হার্ট ব্লক, হার্ট অ্যাটাক এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণ। তার মানে আমাদের হার্ট ডিজিজ অনেক তাড়াতাড়ি ডেভেলপ করে যাচ্ছে, এই 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে হার্ট ডিজিজের প্রতি আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাচ্ছি, ডায়াগনোসিস হচ্ছে এবং সেইভাবে স্পেসিফিক টুলস নিজের আয়ত্তের মধ্যে এসেছে যেটা দিয়ে এটা ডিটেকশনও হচ্ছে, এটাও সত্যি কথা। এবার এই হার্ট ব্লক জিনিসটা কি সেটা যদি খুব সিম্পলিফাই ওয়েতে বলতে চাই, তাহলে জিনিসটা এরকম যে হার্ট একটা আমাদের শরীরের সেন্ট্রালি লোকেটেড জেনারেটর পাম্প অর্গান। সেটা সমস্ত শরীরের প্রত্যেকটা জায়গা, ব্রেন বিট, লিভার বিট, কিডনি বিট, আমার হাত পা চোখ, ছোট্ট ছোট্ট জায়গা থেকে বড় বড় অর্গান সবাইকে হার্টটা ব্লাড দিচ্ছে এবং ব্লাডের সাথে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে। যদি হার্ট সেটা করতে না পারে তাহলে সেই অর্গানগুলোর অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি হবেই। হার্টটাকেও সাপ্লাই করছে 3টে করোনারি আর্টারি, হার্টকে সাপ্লাই করছে। হার্টের এইরকম যদি হার্টটা ফিস্টের মতো, হার্টটা এখানে এখানে এবং এখানে এরকম ভাবে 3টে করোনারি আর্টারি হার্টটাকে সাপ্লাই করছে। তাহলে এই করোনারি আর্টারিগুলোর মধ্যে যদি পলি জমে, ব্লক জমে, আর্টারিগুলো কিরকম, এখন নালীর মতো, যেমন ড্রেন পাইপ হয় যার মধ্যে দিয়ে জল যায়, তেমনি এটা ব্লাড পাইপ, তার মধ্যে দিয়ে ব্লাড যায়। তা এটার মধ্যে যদি ব্লক হয়, ব্লক মানে হচ্ছে যে ভেতরে এই যে লুমেনটা আছে তা তো 100% প্যাটেন্সি, এরকম ভাবে পুরোটাই ব্লাড যাচ্ছে। এইখানে যদি কোনোভাবে পলিপ যেমন ড্রেনে পড়ে, এখানে ক্যালসিয়াম জমে, কোলেস্টেরল জমে, তার ফাইব্রোসিস হয়, নিয়ে এই যে লুমেনটা তার ডায়ামিটারটা কিছুটা অংশ এই প্লাক জমা হয়ে যায়, বলে প্লাক, PLAQUE। তো এই প্লাকটা জমা হওয়ার ফলে হার্টের আর্টারির যে ডায়ামিটার সেটা ছোট হয়ে যাচ্ছে, এইটাই ব্লক। তাহলে এই ডায়ামিটারে যদি 100 ধরি বা এরিয়াটা, কতটা পার্সেন্টেজ প্লাক আছে সেইটা ক্যালকুলেট করলে পার্সেন্টেজে ব্লকটা বোঝা যায়। 40% ব্লক আছে, তার মানে প্লাকটা 40% কভার করে আছে ডায়ামিটারটাকে বা এরিয়াটাকে, যার জন্য রক্ত যাওয়ার যে জায়গাটা সেটা 40% কমে গেল। তাহলে রক্তটা যেটা যাচ্ছে সেটা 40% কমে যাওয়ার ফলে তার টার্বুলেন্সটা বেড়ে গেল, মানে আরো বেশি জোরে যেতে হচ্ছে, মানে এই যে স্পিড, ব্লাডটা বেশি হয়ে যাচ্ছে এবং তার জন্য ইনজুরি হচ্ছে। এই প্লাকটাতে ইনজুরি হচ্ছে মানে তার মধ্যে প্লেটলেটস যেটা আছে, বাংলায় বলে অনুচক্রিকা, সেগুলো জমে যাচ্ছে, কোলেস্টেরল আর অন্য জায়গা থেকে আসছে, ইনফ্লামেশন সৃষ্টি হচ্ছে। তারপরে এই প্লাকটা বার্স্ট করে যেতে পারে, বার্স্ট করে মানে রাপচার হয়ে গেল প্লাকটা। মানে এরকম একটা কঠিন জিনিস, তো শক্ত একটা জিনিস, সেটা ফেটে গেলে, লাভা যেমন ফেটে যায় সেরকম ফেটে যাওয়ার ফলে থকথকে ভেতরের জিনিসগুলো কাদার মতো জিনিস বাইরে বেরিয়ে এলো, এটা প্লাক রাপচার। তাহলে এই ব্লকটা মোটামুটি বোঝা গেল যে করোনারি আর্টারিজ গুলোর মধ্যে ব্লক থাকলে তাকেই বলে হার্ট ব্লক। এটা জানার উপায় 2 রকম, একটা হচ্ছে সেকেন্ডারি উপায় কিছু যেগুলো একদম স্পেসিফিক নয়, সেটা হচ্ছে আমি তার যে সিমটমস, তার ইসিজি, তার ইকোকার্ডিওগ্রাফি, তার রিস্ক ফ্যাক্টরস, এগুলো দেখে একটা গেস করলাম যে এর ব্লক থাকতে পারে। কিন্তু ব্লকটার আমার ইভালুয়েশন করতে গেলে যে কত পার্সেন্টেজ ব্লক আছে এটা জানতে গেলে কিন্তু আমাকে অ্যানজিওগ্রাফি করতে হবে। ডেফিনেটলি অ্যানজিওগ্রাফি ছাড়া আমার বলা সম্ভব না যে কত পার্সেন্ট ব্লক আছে। আমি গেস করতে পারি ব্লক আছে, কিন্তু কত পার্সেন্ট ব্লক, কোথায় ব্লক, সামনে ব্লক নাকি পিছনে ব্লক, ব্রাঞ্চের মধ্যে ব্লক, এবং এই ক্যাটাগরিগুলো করতে গেলে আমাকে অ্যানজিওগ্রাফি করে জানতে হবে। এই হলো ব্লক। হার্ট অ্যাটাক হচ্ছে একটা ক্যাটাস্ট্রফি, একটা অ্যাক্সিডেন্ট, যে যার কোনো একটা ব্লক আছে, 30%, 40, 50, 60, 70 ব্লক আছে, এটা হঠাৎ করে এই যে বললাম প্লাক রাপচার, মানে লাভার মতো কাদাটা ভেতর থেকে ঠেলে বেরিয়ে এলো, এবং বেরিয়ে এলো কি হবে, গোটা পাইপটা চোক করে দিল। তখনকার জন্য গোটা পাইপটা চোক হয়ে গেল। তারপর ব্লাড যেহেতু তরল, এটা যেহেতু ঠেলছে, তাহলে কি হলো, ওই কাদাটা আস্তে 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 খুলে গেল এবং আবার ব্লাড মানে ফ্লো করতে শুরু করে দিল। এইটা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হচ্ছে টেম্পোরারিলি ওই জায়গাটা পুরো 100% বন্ধ হয়ে গেল।
তাহলে এই 100% বন্ধ হওয়া অবস্থায় যদি কিছুক্ষণ থেকে যায়, তাহলে কিন্তু ওই যে যেহেতু রক্তটা চলাচল করতে পারছে না, তার মানে ওই আর্টারিটা হার্টের যে সেগমেন্টকে ব্লাড সাপ্লাই দিচ্ছিল, নিউট্রিয়েন্ট অক্সিজেন দিচ্ছিল, সেই আর্টারিটা ওই জায়গাটা মরে যাবে। এটাই হার্ট অ্যাটাক। এই জন্যই হার্ট অ্যাটাকের কিছু কিছু হার্ট অ্যাটাকের 3টে টাইপ হয়, তাকে বলে স্টেমি, এনস্টেমি, আনস্টেবল এনজাইনা, তার প্যাথোলজির উপর ডিপেন্ড করে। তাহলে হার্ট অ্যাটাকের টাইমটা স্পেসিফিক, এই জন্য এই যে 1 ঘন্টা গোল্ডেন আওয়ার বলে, সেই সময় অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাম এরকম কিছু ব্লাড থিনার সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হয়, হসপিটালে যেতে হয়, হসপিটালে ইসিজি করতে হয় এবং সঙ্গে সঙ্গে ওটাকে খুলে দিতে পারা যায়, তাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি। কেন এত কিছু জিনিস করা? যত তাড়াতাড়ি খুলে দেবো তত হার্টের ইনজুরি কম হবে, হার্টের যে ডেড মাসেল হয়ে যাচ্ছে, ওই মাসেলটা যে মরে যাচ্ছে, এটা কম হবে। একবার মরে গেলে তাকে তো আর ফেরানো যাবে না কোনো মতে, কিন্তু ডাইং মাসেলস যারা তখনও পর্যন্ত অক্সিজেন পায়নি, ধুঁকছে, ইনজুরি হয়েছে কিন্তু ডেড নয়, এদের কিন্তু বাঁচিয়ে দেওয়া যাবে। এটা টাইম সেন্সিটিভ, টাইমটা ইম্পর্টেন্ট। তাহলে হার্ট অ্যাটাক হলো একটা অ্যাক্সিডেন্ট যেখানে 100% ব্লক হয়ে গেছে, মেবি ট্রানজিয়েন্ট। এবার যত তাড়াতাড়ি আপনি জিনিসটা খুলে যেতে পারে, খুলে যাওয়ার কিছু ওষুধ আছে, কিছু ইন্টারভেনশন মেথড আছে, এবং স্পন্টেনাসলিও হয়ে যেতে পারে। স্পন্টেনাস রিকভারি হয়ে গেল, এরকমও আমরা দেখি ইয়াং বয়সে। এইটা হচ্ছে জিনিসটা হার্ট অ্যাটাক। তাহলে হার্ট ব্লক হচ্ছে কিছু পার্সেন্টেজ কমে যাওয়া, তার জন্য কিছু সিমটম প্রডিউস হওয়া, আর হার্ট অ্যাটাক হচ্ছে সেই ব্লকটা 100% হয়ে গেল এবং তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এটা হার্ট অ্যাটাক। এই যে হার্ট ব্লক আপনি বললেন যে এই যে পলিটা জমছে, এই পলিটা জমবার কারণটা কি কি, মানে কি কি কারণে পলিটা জমে? ঠিক, এটাই মূল বিষয়। সেটা হচ্ছে কারণ কি কি কারণে জমছে। তার কতগুলো হাইপোথিসিস আছে যে কেন জিনিসটা হচ্ছে। হাইপোথিসিস মেন কি এজ, এটা দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, একটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে এজ 1 নম্বর। 2 নম্বর জেন্ডার, মেল আরো মোর প্রোন টু ডেভেলপ দিস কাইন্ড অফ থিং। জিওগ্রাফি আর আমার মানে ডেমোগ্রাফিক এরিয়া যাকে বলে আর কি, আমাদের এইখানে বা সাউথ ইন্ডিয়া, ইস্টার্ন পার্ট, সাউদার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া, এরা আরো বেশি জেনেটিক্যালি প্রোন, জিওগ্রাফিক্যালি, এনভায়রনমেন্টালি প্রোন টু ডেভেলপ দিস হার্ট ব্লকস অ্যান্ড হার্ট অ্যাটাকস। জিন, আমার জেনেটিক সেটআপ কি আছে, মেকআপ কি আছে, আমার বাবা মার কি হিস্ট্রি ছিল, আমাদের ফ্যামিলিতে আর কোনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, এইগুলো এই 5-6টা হচ্ছে আমার নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেটা আমি মডিফাই করতে পারবো না, যেটাকে আমি পাল্টাতে পারবো না। আমার এজ, জেন্ডার, আমার জিওগ্রাফিক লোকেশন মানে এথনিসিটি যেখানে হয়ে রয়েছে, আমার জেনেটিক মেকআপ, এগুলো তো কিছু করতে পারা যাবে না। এটা অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 50 to 60% অফ দ্য রিস্ক ফ্যাক্টরস অফ হার্ট অ্যাটাক। এটা কিন্তু 50-60%, মানে 50-60% কিন্তু আমি পাল্টাতে পারছেন না। বাকি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেটা আছে, সেটাও অলমোস্ট প্রায় 40%, এটা কিন্তু আমরা কিছুটা হলেও মডিফাই করতে পারি। এটা কি? ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড, ওবেসিটি, সিডেন্টারি লাইফস্টাইল, বাজে খাবার দাবার, স্ট্রেস, পলিউশন, কোলেস্টেরল। তাহলে এই যে 7-8টা জিনিস বললাম, এইগুলো হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেগুলোকে আমি মডিফাই করতে পারি। এবং এই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যদি 10-15 বছর, সিকেডি, কিডনি ডিজিজ, স্মোকিং, অ্যালকোহল, আরো এগুলো প্রায় 10টা, তো এইগুলো যদি আমি প্রিভেন্ট করতে পারি, মডিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রায় 40% হার্ট অ্যাটাক, হার্ট ব্লক প্রিভেন্ট করতে পারি, অ্যাটলিস্ট পোস্টপন করতে পারি। ডিকেডস, 1 ডিকেড, 2 ডিকেডস পোস্টপন করতে পারি। 40 বছরে হার্ট অ্যাটাকটা না হয় 60 বছরে হলো, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। অ্যান্ড দিস শুড স্টার্ট আর্লি, অ্যাট টিন এজ। তাহলে এই জিনিসগুলো, এই যে ব্লাড প্রেশার বেশি আছে, ব্লাড সুগার বেশি আছে, এই জিনিসগুলো এরকম ভাবে করে, খুব সিম্পলিফাইড ওয়েতে বললে, ব্লাড প্রেশার বেশি আছে তার মানে হচ্ছে ব্লাডটা যখন যাচ্ছে ওয়াল, এই যে ল্যাটারাল ওয়ালগুলোর উপর যে ধাক্কা দিচ্ছে, এই যে ল্যাটারাল প্রেশার যেটা ব্লাড ওয়ালের উপর দিচ্ছে, এইটাই ব্লাড প্রেশার। ব্লাডটা এরকম ভাবে যাচ্ছে, তো তাতে ও ট্যানজেনশিয়ালি যে প্রেশারটা দিচ্ছে, ল্যাটারালি যে প্রেশারটা ওয়ালের উপর দিচ্ছে, সেইটা হচ্ছে ব্লাড প্রেশার। এটার একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়াল স্ট্রেস। ব্লাড প্রেশার বাড়া মানে এই ওয়াল স্ট্রেসটা বাড়ছে, ওয়াল স্ট্রেসটা বাড়া মানে ওয়ালের উপর ইনজুরি বাড়ছে, ব্লাডটা যে যাচ্ছে, তাহলে থকথকে একটা জিনিস, একদম পুরো জলের মতো তো নয়, পাতলা। তাহলে এইগুলো এরকম ভাবে ইনজুরি হচ্ছে, ওয়ালগুলো, ভেসেলগুলো ইনজুরি হচ্ছে। এবার যেই ভেসেলগুলো ইনজুরি হচ্ছে মানে কি, কাটা মানে ছিঁড়ছে, ব্রুজ হচ্ছে, কাটা ছেঁড়া যেই হচ্ছে, তার মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, মানে ইনফেকশনের মধ্যে একটা জিনিস হচ্ছে, প্লেটলেটস ঢুকছে, প্লেটলেটস আসছে, ওর মধ্যে একটা চাঙ্ক অফ প্লেটলেট এরকম জমে গেল। যে ইনজুরি হলো, ওরা ভাবলো যে আমি ঠিক করে দেবো ইনজুরিটাকে, যেমন আমাদের কাটা ছেঁড়ার পর হয়, সেইগুলোই আস্তে আস্তে প্লাক হিসাবে জমতে শুরু করছে। এটা লং টার্ম প্রসেস, ডিকেডস লাগে, 10 বছর, 15 বছর ধরে আস্তে আস্তে হচ্ছে। ব্লাড
সুগার কি করে, এই যে সুগার যদি ব্লাডে বেশি পরিমাণে হয়, ইনফ্লামেশনের পার্টটা বেড়ে যায়। এই ওয়াল যে ইনজুরি হলো, এবার সেখানে ইনফ্লামেশন শুরু হলো। ইনফ্লামেশন মানে ইনফ্লামেটরি কাসকেড, মানে আমাদের অনুচক্রিকা থেকে শুরু করে ডাব্লিউবিসি থেকে শুরু করে কিছু কিছু এই যে আমাদের এই কণিকাগুলো আছে সেগুলো ওখানে গিয়ে জমাট বাঁধতে শুরু করে দেয়। এগুলো আরো বেশি ইনজুরি করে। একবার ইনজুরি হলো আবার ইনজুরি শুরু হলো, ওটার প্রসেস হচ্ছে, ওটার রেমেডি হচ্ছে, আবার তারপর ইনজুরি হচ্ছে। এই কন্টিনিউয়াস প্রসেসটা বছর 10 ধরে চলার ফলে ওখানে প্লাকটা ডেভেলপ করে। তা এই রকম জিনিসগুলো মেকানিজম অ্যাকশন যেটা বলতে চান, তাহলে এইরকম ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো সেই একইভাবে ঘুম না হওয়া, স্ট্রেস, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এগুলো আস্তে আস্তে আরো নতুন নতুন রিস্ক ফ্যাক্টরস ডেভেলপ করছি। আমরা ওবেস হয়ে যাচ্ছি, এই ওয়েস্টার্নাইজড ফুড যেগুলো আমরা খাচ্ছি, ইন্ডিজিনাস আমাদের যে ইন্ডিয়ান ফুড, সেগুলোকে আমরা প্রত্যেক দেশেরই নিজস্ব ইন্ডিজিনাস ফুড যেটা ওই লোকেদের জন্য স্পেসিফিক, সেটা ছেড়ে দিয়ে অন্য জিনিস খাওয়া, তেল মশলা গুলো বেশি খাওয়া, বেশি কোলা এবং কোল্ড ড্রিঙ্কস গুলো বেশি আসা, রিহিট করা তেল, এগুলোতে কোলেস্টেরল বাড়ছে। তাহলে এই কোলেস্টেরল, সুগার, প্রেশার, মেজর তিনটে রিস্ক ফ্যাক্টর, এই তিনটে, স্মোকিং 4 নম্বর এবং কিডনি ডিজিজ 5 নম্বর। তাহলে এই 5টা মেজর রিস্ক ফ্যাক্টর। তো এইগুলো হওয়ার ফলেই প্লাগ গুলো ডেভেলপ করে। এই প্লাগ আস্তে আস্তে 10 বছর থাকার জন্য, এই ওয়্যার এন্ড টিয়ার ইনজুরি হওয়ার জন্য সেই প্লাগ রাপচার করে, আলটিমেটলি হার্ট অ্যাটাক ঘটায়। কি কি লক্ষণ দেখলে একজন মানুষ বুঝছেন যে তার আস্তে আস্তে হার্টটা ব্লক হচ্ছে? সিমটম গুলো হচ্ছে প্রথমত চেস্ট পেন, 1 নম্বর হচ্ছে চেস্ট পেন। চেস্ট পেন এমন জিনিসটা হচ্ছে যে যখন আমি হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, আমি দৌড়াচ্ছি, আমার হার্ট রেট বাড়ছে, তখন কিন্তু বুকে চাপ চাপ লাগছে। সেন্ট্রাল চেস্ট পেন হতে পারে, লেফট সাইডের চেস্ট পেন হতে পারে, রাইট সাইডের চেস্ট পেন হতে পারে, জ পেন হতে পারে, হাত দিয়ে পেন হতে পারে, লেফট এবং রাইট। এই গোটা টেরিটরিটাই কিন্তু একই নার্ভ সাপ্লাই দেওয়া হয়, দুটো হাতের এই দিকটা, এই এত এত দূর পর্যন্ত এবং এই চোয়াল পর্যন্ত, এই এত দূর পর্যন্ত একই নার্ভ সাপ্লাই করে। তাহলে এই গোটা জায়গাটাতে বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে পেন হতে পারে। অনেক সময় রকিং পেন, একদম পেশেন্ট ছটফট করছে, এরকমও হতে পারে। আবার মাইল্ড পেন, খুব বেশি পেন হয়নি, এবং পেনটা এমন না যে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে একদিন ধরে, না, ব্রিফ পিরিয়ড অফ পেন, অ্যারাউন্ড 5 মিনিটস 10 মিনিটস, মেবি শার্প পেন। বেশিরভাগ সময় ডাল একিং টাইপের পেন হয়, খুব একটা ভারী ভারী লাগছে এরকম হয়, এবং সেটা হাঁটাচলা করার সময়ই হয়। রেস্ট নেওয়ার সময় কমে যায়, রেস্ট নিলে কমে যাচ্ছে, আপনি সিঁড়ি দিয়ে চড়ছেন তখন বাড়ছে। সরবিট্রেট নিচ্ছেন, যেটা বলে হার্টের পেন কিলার, সেটা নিচ্ছেন, কমে যাচ্ছে, এটাই সবচেয়ে বেশি বড় লক্ষণ। তার সাথে অ্যাসোসিয়েটেড সোয়েটিং, বিশেষত রাত্রির বেলার পেন, তার সাথে অ্যাসোসিয়েটেড নিঃশ্বাসের কষ্ট, হাঁটাচলা করছে নিঃশ্বাসের কষ্ট লাগছে, যেটা আমি 2 মাস আগে করতে পারছিলাম, এখন সেটা করতে গেলে আমার টায়ার্ডনেস আসছে, আমি পাচ্ছি না, আমি সিঁড়ি দিয়ে উঠলে খুব বেশি উইক হয়ে পড়ছি, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। এইগুলোই চেস্ট পেন ছাড়াও এইগুলো হতে পারে যে সিমটম। এবং আরো বড় কথা, সিমটমলেস এটাও হতে পারে। তাহলে ডায়াবেটিক পেশেন্ট, মোর দ্যান 75 ইয়ার্স এর পেশেন্ট, ফিমেল পেশেন্ট, এদের কিন্তু এমন হতে পারে যে কিছু হলো না, কোন একটা সময় সে ইসিজি করালো, ইকো করালো, কিছু একটা করতে ডাক্তার দেখালো, তখন দেখা গেল আগে একটা হার্ট অ্যাটাক অলরেডি হয়ে রয়েছে। বি কেয়ারফুল অফ দ্যাট থিং। অনেক সময় খুব বেশি সিমটম নাও হতে পারে, গ্যাসের ব্যথা, আমার মনে হচ্ছে ঠিক আছে, রাত্রিবেলা 5 মিনিট হলো, আর কিছু হলো না, প্যান্টোপ্রাজল খেয়ে নিলাম, আর কিছু হলো না, এরকম ভাবে ইগনোর করা অনেক সময়ই দেখেছি আমরা যে এই জিনিস হয় ডায়াবেটিক পেশেন্টের খুব বেশি পরিমাণে। হার্ট ব্লকের জন্য আমরা বুঝবো কি করে যে আমাদের কত পার্সেন্ট ব্লক? আপনি একটু আগে বলছিলেন যে একটা উপায় রয়েছে। হার্ট ব্লকের পার্সেন্টেজ বুঝতে গেলে আমাদের অ্যানজিওগ্রাফি করতে হবে। অ্যানজিওগ্রাফি ছাড়া হার্ট ব্লকের পার্সেন্টেজ বোঝা সম্ভব নয়। অ্যানজিওগ্রাফি 2 প্রকারের হয়, একটা হচ্ছে কনভেনশনাল অ্যানজিওগ্রাফি, যেখানে আপনাকে ভর্তি হতে হবে, এখানে একটা চ্যানেল মাধ্যমে বা পায়ে একটা চ্যানেলের মাধ্যমে আমরা ডাইরেক্ট গিয়ে আপনার করোনারি অ্যানাটমিতে গিয়ে পৌঁছে যাবো, সেখানে ডাই দিয়ে আমরা পার্সেন্টেজ বুঝবো, এটা গোল্ড স্ট্যান্ডার্ড, এটাই কনভেনশনাল। কোন একটা আমাকে তারপরে স্টেপ কি হবে জানতে গেলে আমাকে কনভেনশনাল অ্যানজিওগ্রাফি সাহায্য নিতেই হবে। এছাড়া আরো একটি পদ্ধতি আছে যেটা বলে সিটি করোনারি অ্যানজিওগ্রাফি। সিটি স্ক্যান যেমন একটা চেস্টের করা হয় বা পায়ের করা হয় বা ব্রেনের করা হয়, সেরকম ভাবে একটা সিটি করোনারি অ্যানজিওগ্রাফি, সেটাতে একটা চ্যানেল করা হয় এবং ডাই দেওয়া হয় ওখানেই, এবং সেটা সেই ডাইটা যখন করোনারি সার্কুলেশনের মধ্যে যায় তখনই সেটা ছবি তোলা হয় সিটি স্ক্যানের মাধ্যমে, এবং এটা ভেরি গুড টুল, কামিং ইন আ বিগ ওয়ে। সেটাতেও আমরা এক্সাক্ট পার্সেন্টেজ কত আছে সেটাও আমরা বুঝতে পারি। এটা নন ইনভেসিভ, আমাদেরকে মানে ভর্তি হওয়ার দরকার নেই, এটার মাধ্যমে আমরা খুব ভালোভাবে
জানতে পারি যে কত পার্সেন্ট ব্লক আছে, এই দুটোর মাধ্যমেই জানতে পারি। আপনি একটু আগে বললেন যে কত পার্সেন্ট ব্লক, অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে বিভিন্ন হার্ট ব্লকের পেশেন্টদের বিভিন্ন পর্যায় আছে, তো সেই পর্যায়গুলো ভিত্তিতে কি আপনারা চিকিৎসার সিদ্ধান্ত নেন? অবশ্যই প্রথমে একটা লোকের সিমটম অ্যানালিসিস করা হলো যে এর এইরকম সিমটম হচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে বা চেস্ট পেন হচ্ছে, হাঁটাচলা করতে গেলে পারছে না, ডে টু ডে অ্যাক্টিভিটি বা অফিস যাওয়া এইটুকু করতেও তার অসুবিধা হচ্ছে। প্রথমে এই একটা সিমটম নিয়ে আমরা অ্যানালিসিস করলাম, তারপর অ্যাঞ্জিওগ্রাফি হলো। অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা গেল তার ব্লক আছে, কোন জায়গায় ব্লক আছে, কতটা সিরিয়াস ব্লক। এই হলো ব্লক আমরা তিনটে ভাবে ভাগ করি মোটামুটি, সেটা হচ্ছে মাইল্ড টু মডারেট, তারপর সিগনিফিকেন্ট, একটা ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল ব্লক মানে হচ্ছে মোর দ্যান 90% ডিজিজ ক্রিটিক্যাল ব্লক। সিগনিফিকেন্ট মানে মোর দ্যান 75%। 75 এর বেশি হলো মানে সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্টের তলায় লেস দ্যান 75% আমরা মাইল্ড টু মডারেট, লেস দ্যান 50 হচ্ছে মাইল্ড, 50 থেকে 75 হচ্ছে মডারেট, এরকম। তাহলে 75 এর নিচে যদি ব্লক হয় এবং আমরা যদি অ্যাঞ্জিওগ্রাফি দেখে স্যাটিসফাই হই যে ঠিক আছে এই ব্লকটাকে আমরা মেডিকেল ম্যানেজমেন্টেই রেখে দিতে পারি, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট রাখতে পারি। মেডিকেল ম্যানেজমেন্টে মানে কিছু ওষুধ আছে, সেই ওষুধের উপর পেশেন্ট থাকলো, তাতে তাদের সিমটম যেগুলো হচ্ছে সেগুলো কমে গেল। আর এমন নয় যে মেডিকেল ম্যানেজমেন্ট দিলে আপনার যে ব্লকটা আছে, ধরুন 60% কারো ব্লক আছে, 60% সেটা কমে গিয়ে 30% চলে আসবে, এরকম নয়। কিন্তু সে ব্লকটাকে আমরা ফর দ্য টাইম বিং স্টেবল করে রাখতে পারি, পেশেন্টকে সিমটমলেস করতে পারি, পেশেন্টের যে সিমটম হচ্ছে উঠতে হাঁটতে গেলে সেটা কমতে পারে এবং পেশেন্টকে সে ভালোভাবে থাকতে পারে। ডেফিনেটলি বর্ডারলাইন লিশনস, মডারেট টু মাইল্ড, এগুলো আমরা ওষুধ দিই এবং ওষুধে দেখা যায় যে 5-7 বছর পরে একই রকম রয়েছে, তার ব্লক পার্সেন্টেজ আর বাড়েনি। এইটা মেডিকেল ম্যানেজমেন্টে সম্ভব। কিন্তু whenever some blockage is more than 75%, তারপরে কিন্তু আমাদের ইয়া হয় যে 75% উপরের ব্লকে শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট ইজ নট এনাফ। তখন আমাকে রিভাসকুলারাইজেশন মানে ওই ব্লকটাকে ঠিক করার জিনিস করতে হবে। ঠিক করার পদ্ধতি দুরকম, একটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি করা, একটা হচ্ছে বাইপাস সার্জারি করা। অ্যাঞ্জিওপ্লাস্টি মানে হচ্ছে যে ব্লকটা আছে সেই ব্লকটাকে সারিয়ে দেওয়া, মানে আবার একটা পাইপ দিয়ে কিছু জিনিস আছে, স্টেন্ট আছে, বেলুন আছে, সেগুলো দিয়ে আমরা ওই যেখানে ব্লকটা হয়েছিল এরকম ভাবে 40% ব্লক হয়েছিল বলছিলাম, ওটাকে আবার সমান করে দিলাম যাতে 100% ক্লিয়ার হয়ে যায়। এই একটা মেথড আছে। আর বাইপাস সার্জারি হচ্ছে ব্লকটাকে ওই জায়গাটা কিছু করলাম না আমি, কিন্তু ওখানটা বাইপাস করে দিলাম, মানে এইখান থেকে এইখান পর্যন্ত ব্লকটা আছে, তো আমি এখানে একটা বাইপাস করে দিই। যেমন বাইপাস রোড হয়, রাস্তা হয়, এখান দিয়ে রক্ত যাচ্ছে না, তো এদিক দিয়ে রক্ত যাবে, বাইপাস করে রক্ত যাবে, সেটা একটা মেথড হয়। তাহলে এই দুটো মেথড হচ্ছে রিভাসকুলারাইজেশন মেথড। এই দুটোর মাধ্যমে আমাকে মানে এইভাবে 70% 75% এর উপরের ব্লকগুলো আমরা এইভাবে চিকিৎসা। থ্যাংক ইউ স্যার।